অ্যান্টিক হান্টার বোধিসত্ত্ব মজুমদার ও তার প্রধান সঙ্গী স্কুল ছাত্র মাল্যবান মিত্র। সৈকত মুখোপাধ্যায়ের লেখার জোরে আজ আমাদের কাছে বেশ পরিচিত একটি জুটি। এই বুধদা ও রুবিকের অ্যাডভেঞ্চারে ৩ নম্বর বইটি প্রকাশিত হয়েছে এই বছরের জানুয়ারি মাসে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে, খুব সম্ভবত বইমেলার সময়। বুধদাদের এটি তৃতীয় বই। আগের দুটো বই হলো অর্কিড রহস্য এবং খুনি ম্যাজিক। বই 3টি পত্রভারতী থেকে প্রকাশিত। 295 টাকা মুদ্রিত মূল্যের এই বইটিতে পাঠক 3টি রহস্য পাবে। তার মধ্যে 2টি রহস্য রুবিক বুধদার সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেও একটি গল্পতে সে বুধদার মুখে শুনে। তার মধ্যে 2টি রহস্যে রুবিক বুধদার সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেও একটি গল্প সে বুধদার মুখে শুনেছে। বইটির কভার পেজটা বেশ সুন্দর। বইটির মধ্যে অলংকরণও রয়েছে বেশ। 30 বছরের যুবক বুধদা নিজেকে অ্যান্টিক হান্টার বলতেই পছন্দ করেন। তিনি মনে করেন অ্যান্টিক কালেক্টর বা ব্যবসাদার যে কেউ হতে পারে, কিন্তু হান্টার অর্থাৎ ইতিহাস সবাই খুঁজে পায় না। বুধদা সেই ইতিহাস ও ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হন এবং সেই কাহিনীগুলোই তার পাড়াদুত ভাই রুবিক তার কলমের ছোঁয়ায় আমাদের সামনে তুলে ধরে। সম্প্রতি তাদের মধ্যে যোগ দিয়েছে সপ্তদীপা। তাদের সাথে মাঝে মাঝে সেও যোগ দেয় অ্যাডভেঞ্চারে। বুধদা ও রুবিক জুটির প্রথম অ্যাডভেঞ্চার হলো বন্দরের অন্ধকার। কলকাতার ডক অঞ্চলের একজন নামকরা মাফিয়া হলো দরিয়া। সে পেশাতে মাফিয়া হলো, তার মধ্যে একটি হৃদয় আছে। সাধারণত মাফিয়াদের আমরা যেরকম হৃদয়হীন হতে দেখি, সে সেরকম নয়, সে একটু ব্যতিক্রম। এই দরিয়ার বাবা ছিলেন মুম্বাই ট্রলারে কাজ করা একজন সামান্য জেলে। তার হাতে একদিন এমন একটা মূল্যবান জিনিস চলে আসে যার জন্য তাকে মুম্বাইয়ের মাফিয়ারা প্রাণে মেরে ফেলতে চায় এবং পরবর্তীকালে মেরেও ফেলে। দরিয়া বুধদার সাহায্যে সেই মূল্যবান বস্তুটি খুঁজে পেতে চায় এবং বুধদা এবং রুবিক কিভাবে সেই মূল্যবান বস্তুটি খুঁজে পায় এবং আদৌ খুঁজে পায় কিনা সেটা নিয়ে এই গল্পটি। 3টি উপন্যাসের মধ্যে এই উপন্যাসটি বা এই গল্পটি, উপন্যাস ঠিক বলা যায় না, এগুলো গল্প, বড় বড় গল্প। 3টে গল্পের মধ্যে এই প্রথম গল্পটি আমার সবচেয়ে ভালো লেগেছে। দরিয়া চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। মাফিয়া হলেও তার ভাবনা, চিন্তা, কার্যকলাপ এগুলো আমার মোটামুটি ভালো মোটামুটি না, ভালোই লেগেছে। একটা মানুষের অনেক ধরনের ইমোশন হয় এবং দরিয়ার মাধ্যমে আমরা সেই ইমোশনগুলোকেও ছুঁতে পারবো। দ্বিতীয় গল্প হলো ঝুটা। এই গল্পটিতে রুবিকের অংশগ্রহণ নেই। মূলত এই গল্পটি সে বুধদার মুখ থেকে শুনেছে। এটি যখন বুধদা রুবিককে গল্পটি বলে তখন থেকে সেটি 7 বছর আগেকার ঘটনা। গল্পটি কলকাতায় বসবাসকারী একটি ফৌজি পরিবারের এক বৃদ্ধের পাওয়া তার দাদার সেই স্মৃতি নিয়ে। আর সেই স্মৃতি হিসাবে সেই বৃদ্ধাটি পেয়েছিলেন আর্মির উর্দি ও নেতাজির থেকে পাওয়া মেডেল। বৃদ্ধ ভদ্রমহিলার অন্ধত্বের সুযোগ নিয়ে একটি ছেলে তার যে দাদা মারা গেছিল এবং যার শেষ স্মৃতি হিসেবে সে ওই 2টি জিনিস পেয়েছিলেন, সেই দাদার স্মৃতি বিজড়িত আসল জিনিস দেওয়ার বদলে নকল জিনিস দেয়। অর্থাৎ বৃদ্ধার দাদা অনেকদিন আগেই চলে গেছিলেন, মারা গেছিলেন, সে খবরটা পেলেও কিন্তু দাদার শেষ যে স্মৃতি জড়িত কিছু জিনিসপত্র সেগুলো সে অনেক পরে হাতে পায় এবং সেই
জিনিসগুলো যে দিতে এসেছিল সে মেনলি সেই বৃদ্ধা মহিলার অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে দিয়ে যায় এবং সেই মূল্যবান জিনিসগুলো তার হাতে না দিয়ে, কারণ সেগুলো অলরেডি এখন অ্যান্টিক হয়ে গেছে, অ্যান্টিক পিস হয়ে গেছে, বাজারে তার দাম অনেক। তো সে কি করে, সে সেগুলো না দিয়ে পাতি জিনিস দিয়ে দেয়, উর্দির বদলে কিছু জামা দিয়ে দেয় কিনে, মেডেল ওই যেটা নেতাজির হাত থেকে তখনকার দিনের মেডেলের বদলে ওই কলেজ স্ট্রিট থেকে কিনতে পাওয়া যে মেডেলগুলো থাকে সেই মেডেল দিয়ে দেয়। তো সেগুলো কিভাবে বুদ্ধদা অ্যাকচুয়ালি উদ্ধার করে ওই লোকটার কাছ থেকে, সেটা নিয়েই গল্প। এবং এই গল্পটি খুব মন ছুঁয়ে যাওয়ার গল্প। একজন বৃদ্ধা যার কাছে দাদাই সর্বস্ব পৃথিবী, তার সে জিনিসপত্রগুলো, তার কাছে সেই ইমোশনটা, এটা খুব ভালো লাগে। তৃতীয় এবং অন্তিম গল্প হলো মন্দিরের কঙ্কাল পক্ষী। নীলকণ্ঠ বাইলেনের পুরনো বাড়ি পাখি বাড়ি। এই পাখি বাড়ি হওয়ার পেছনে একটা নাম আছে, কারণ তাদের পারিবারিক ব্যবসাই হলো যে পাখি, দেশ বিদেশের বিভিন্ন পাখি বিক্রি করা। তো সেই থেকেই যেহেতু পাখি বিক্রি হতো ওই বাড়ি থেকে, ফলে ওই বাড়িতে প্রচুর পাখি ছিল, পাখি পোষা হতো এক সময়। তো সেখান থেকেই আর কি লোকমুখে যেটা হয়, যে যারা পুরনো বাসিন্দারা, তাদের কাছে ওই বাড়িটা পাখি বাড়ি নামেই পরিচিত। সেখানে বর্তমান প্রজন্মে বসবাস করেন বিপ্লব মুন্সি, যার স্ত্রী এবং একটি মেয়ে আছে, ছোট মেয়ে আছে, এবং সম্পত্তি ভাগ হয়ে গেছে। একটা ভাগে বিপ্লব বাবুরা থাকেন এবং অন্য আরেকটি ভাগে তার দাদা থাকেন, যিনি বিপত্নিক না, খুব সম্ভবত উনি বিয়ে করেননি, বিয়ে করেননি। এবং এই বিপ্লব মুন্সি একদিন বুদ্ধদার শরণাপন্ন হন নিজেদের যে গুপ্তধনের সন্ধানের আশায়। অ্যাকচুয়ালি বিপ্লব বাবুর বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি বিপ্লব বাবুকে বলে যান যে মুন্সি বাড়িতে গুপ্তধন আছে। একমাত্র উনি বিপ্লব বাবুর বাবা শুধু বলেছিলেন যে গুপ্তধন আছে, এবং উনি সেটা টের পেয়েছেন যে আছে, কিন্তু কি জিনিসটা সেটা বলেননি, বা কোন ধরনের গুপ্তধন সেটাও বলেননি। এবং এটাও বলেছিলেন যে এটা অভিশপ্ত গুপ্তধন এবং এর সাথে মানুষের রক্ত মিশে আছে। তো একমাত্র যদি ওনার পরিবারে বা ওনার বংশের যে দ্বীপ, সেটা যদি লুপ্ত হয়ে যায়, বংশ লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় কোনোদিন, তবেই যেন উনি বিপ্লব বাবু বা সেই বংশের লোকেরা সেই গুপ্তধনে হাত দেয়, না হলে কিন্তু হাত দিলে সেটা অভিশপ্ত গুপ্তধন, তাই হাত দিতে বারণ করেছিলেন। এবং বিপ্লব বাবু বুদ্ধদার শরণাপন্ন হয়েছিলেন এই কারণেই, কারণ উনি জানতেন যে ওনাদের পরিবার কোনো কালেই খুব একটা বড় লোক ছিল না, ফলত সোনা দানা বা মানি জহরত ওই টাইপের জিনিসপত্র কোত্থেকে গুপ্তধন আসবে ওই পরিবারের কাছে, যারা কোনো কালে বড় লোকই ছিল না, চিরকালই মধ্যবিত্ত ছিলেন, এবং পরবর্তীকালে তাদের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে, উন্নতি হয়নি, আর্থিক উন্নতি কখনোই হয়নি। তো সেই জন্যই, এবং গুপ্তধনটা কি এবং সেই ব্যাপারটা কি সেটা জানার জন্য অ্যাকচুয়ালি বুদ্ধদাকে উনি নিয়োগ করেন যে আপনি দেখুন কি করতে পারেন না পারেন, কারণ ওনার মেয়ে খুব অসুস্থ, বিপ্লব বাবুর মেয়ে, এবং ওনার মেয়েই একমাত্র শেষ বংশ এখনো অবধি। তো ও মারা যাচ্ছে, ওর নার্ভের সমস্যা হয়েছে এবং ও প্রায় প্যারালাইজড হয়ে গেছে। তো সেই জন্যই উনি অ্যাকচুয়ালি গুপ্তধনের খোঁজ করছেন, যাতে মেয়েটার ভালো করে চিকিৎসা করা যায়। এবং বুদ্ধদা কিভাবে সেই গুপ্তধনের খোঁজ পেল সেটা নিয়েই এই গল্প মন্দিরের কঙ্কাল পক্ষী। এটাও খুব ভালো গল্পটি, খারাপ না, খুবই ভালো, তিনটি গল্পই ভালো। এবং সৈকত মুখোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে পাঠকদের মন ছুঁয়ে নিয়েছেন বারবারই। আগের দুটো বইও খুব ভালো এবং এইটাও খুব ভালো, তৃতীয় বইটাও। আর আরেকটি বই আছে যেটা আমি পড়িনি, কিশোর সাহিত্য, বাট আমি অডিও স্টোরি শুনেছিলাম, মাই ডিয়ার মিকি, ওটাও আমার খুব ভালো লেগেছিল। কিশোর বয়সী পাঠকদের জন্য সবচেয়ে উপযুক্ত বই এই বইটি, তবে পড়তে সব বয়সের মানুষই পারবে, এটা নয় যে শুধু কিশোররাই পড়বে, কিশোররাও পড়তে পারে, এটা হলো অ্যাডভান্টেজ। তো আমি বলবো যে যাদের বাড়িতে কিশোর বা ওই বয়সের কাছাকাছি যে কোনো মানুষ আছে, তাদেরকে এই বইটা উপহার দিতে পারেন। এর আগের দুটো খণ্ডও আছে,
আরোতে মানে আগে আরও 6টি গল্প আছে, সেগুলোও দিতে পারেন। কারণ আমার মনে হয় আমাদের তো সবার মধ্যে থেকে এখন বই পড়ার নেশাটা চলে যাচ্ছে ধীরে ধীরে, তো সেটাকে এক জায়গায় রাখা দরকার, মানে আবার ফিরিয়ে আনা দরকার। কারণ সবচেয়ে পরম বন্ধুই আমাদের বই, এটা আমরা অনেক দেরিতে বুঝি, কিন্তু জীবনের সারমর্মই হয়তো এই বোঝাটা যে বইয়ের চেয়ে ভালো বন্ধু জীবনে আর কোনোদিনই কোনো কিছু হতে পারে না।